সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিটেল সলিউশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অর্থাৎ 2012-এর ডিটেলস সলিউশন নিয়ে। এটি আমার পার্ট 4, অর্থাৎ এটা আমার লাস্ট পার্ট। তো এখানে আমি টোটাল 25টি কোশ্চেন আলোচনা করবো, কোশ্চেন নাম্বার 76 থেকে আপ টু 100 অব্দি। আর যারা আমার প্রিভিয়াস পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 দেখোনি, তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে, তারপরে এই পার্টটি দেখবে। আগের পার্টগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তাছাড়া আমি অলরেডি 2016 এবং 2014-এর কোশ্চেনের ডিটেল সলিউশন কিন্তু আমি করে দিয়েছি। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমি যে তোমাদের সামনে এই সলিউশনগুলো নিয়ে এসেছি, এটা আমার বেস্ট নলেজ দিয়ে আমি একদম অ্যাকুরেট এবং এরর ফ্রি সলিউশন করার চেষ্টা করেছি তোমাদের সামনে। এবং যদি কোথাও বাই চান্স বাই মিস্টেক বা কোথাও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা রেকটিফাই করার চেষ্টা করব। তো চলো আজকে কোশ্চেনগুলো ডিটেলস সলিউশনগুলো দেখে নিই। তো আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 76, বলেছে রিং অ্যান্ড বল টেস্ট ইজ পারফর্ম টু ডিটারমাইন। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, রিং অ্যান্ড বল টেস্ট। ঠিক আছে, রিং অ্যান্ড বল টেস্ট হচ্ছে রিলেটেড টু বিটুইন। ঠিক আছে, তো আমি যদি অ্যান্সার নাও জানি, এখান থেকে অপশন দিয়ে অ্যান্সার মোটামুটি করা যাবে। কিরকম? ওয়াটার কন্টেন্ট অফ সয়েল কাটা, কারণ বললাম রিং অ্যান্ড বল টেস্ট হচ্ছে রিলেটেড টু বিটুইন। তো ডেন্সিটি অফ স্যান্ড, এই দুটো অপশনও কাটা। এবার পরে থাকলো সফিনিং পয়েন্ট অফ বিটুইন অ্যান্ড ডাক্টিলিটি অফ বিটুইন। এবার রিং অ্যান্ড বল টেস্ট করা হচ্ছে সফিনিং পয়েন্টের জন্য, তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এ, সফিনিং পয়েন্ট অফ বিটুইন। Next question number 77, the dimension of the coefficient of consolidation is expressed as coefficient of consolidation of the CV। আমার ডাইমেনশন বের করতে বলছে। এবার এখানে ঠিক ডাইমেনশন অপশনগুলো দেখে মনে হচ্ছে ডাইমেনশন মানে আমরা হচ্ছে এল, এম আর টি এর রেসপেক্টে যেটা করি সেটাকে আমরা জেনারেলি ডাইমেনশন বুঝি বা মাত্রা বুঝি। তো এখানে অপশন থেকে বলছে আলটিমেটলি ইউনিট, বলেছে ডাইমেনশন অর্থাৎ ইউনিট লিখতে হবে। তো কোএফিশিয়েন্ট অফ কনসোলিডেশনের ইউনিট কী হবে? এবার এটা যদি আমরা না জানি, তো কিছু রিলেশন বা ফর্মুলা যদি আমরা জানি কনসোলিডেশনের সাথে রিলেটেড, তো সেখান থেকে বের করা যাবে। তো চলো দেখে নিই। তো আমি প্রথমে এই একটা কমন ফর্মুলা যেটা কনসোলিডেশনের অনেক ক্ষেত্রেই লাগে, যে CV = K/MV × গামা ডাব্লিউ। এই ফর্মুলার থেকেও আমরা কিন্তু ইউনিটটি পেয়ে যাবো। K হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারমেবিলিটি, MV হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, আর গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো এখান থেকে মোটামুটি ইউনিটগুলো বসিয়ে দিলে আমরা মোটামুটি এরকম পাই, মিটার স্কোয়ার পার সেকেন্ডের মতো। ঠিক আছে, তো এখানে অপশনগুলো দেখি, এখানে সেন্টিমিটারের রেসপেক্টে আছে। তো দেখে নিই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কিন্তু আমার ডি। তাছাড়া আরেকটা ফর্মুলা আছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, উপরেরটা না জানলে এটাও খুব জানি। টিভি, টাইম ফ্যাক্টরের সাথে সিভি রিলেশন, টিভি = CV × T/D স্কোয়ার, যেখানে টি হচ্ছে আমার টাইম আর ডি স্কোয়ার, ডি হচ্ছে ড্রেনেজ পাথ লেন্থ। ঠিক আছে, তো CV = এই রিলেশন পেলে টিভি হচ্ছে ইউনিটলেস টাইম ফ্যাক্টর, তো ডি স্কোয়ার বাই টি অর্থাৎ মিটার স্কোয়ার বাই সেকেন্ড, আলটিমেটলি সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড। এখান থেকেও কিন্তু অ্যান্সারটি করা যাবে। Next question number 78, most accurate method of finding the average depth of rainfall over an area। ঠিক আছে, হাইড্রোলজির কোশ্চেন বা ওয়াটার রিসোর্সের আমরা বলতে পারি মোস্ট অ্যাকুরেট মেথড বলছে এভারেজ ডেপথ অফ রেইনফল ডিটারমাইন করার জন্য। জেনারেলি তিনটা মেথডে করা হয়, আমরা জানি অ্যারিথমেটিক মিন মেথড, থেসন পলিগন মেথড আর আইসোইটাল মেথড। তার ভিতর মোস্ট অ্যাকুরেট হয় এই তিনটার মধ্যে, সেটা হচ্ছে আইসোইটাল মেথড। ঠিক আছে, আইসোইট মানে হচ্ছে দ্য ইমাজিনারি লাইন অফ ইকুয়াল রেইনফল। ঠিক আছে, এটা হচ্ছে আইসোইটাল মেথড হচ্ছে মোস্ট অ্যাকুরেট। তারপরে থেসন পলিগন হয়, আর লেস অ্যাকুরেট হচ্ছে সব থেকে হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড। ঠিক আছে, তো মোস্ট অ্যাকুরেট আমার অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 79, ফর আ ব্যারেজ এক্সিট গ্রেডিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি বের করতে বলছে ব্যারেজের এক্সিট গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। এটা ফর্মুলা থেকেও করা যাবে, চলো ফর্মুলাটা দেখে নিই। আমার হচ্ছে এক্সিট গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে জেনারেলি ডাউনস্ট্রিমে এক্সিট গ্রেডিয়েন্ট বের করা হয়, ফ্লো নেটের সাথে রিলেটেড, এই জন্য বলা হয়েছে এক্সিট গ্রেডিয়েন্ট। তো এক্সিট গ্রেডিয়েন্ট হচ্ছে h/d × 1/π × √λ। ঠিক আছে, আর ল্যামডা হচ্ছে 1 + √1 + α²/2, আলফা মানে হচ্ছে b/d হয়। ঠিক আছে, আলফা মানে b/d হয়। এবার এখানে নোটেশনগুলো জানতে হবে, যে এইচটা কি? এইচটা হচ্ছে ম্যাক্সিমাম সিপেস হেড বা ওয়াটার হেড অন দ্য আপস্ট্রিম সাইড অফ দ্য ড্যাম। ঠিক আছে, যে হেডের জন্য জেনারেলি সিপেসটা হয় সিপেস হেড। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নেই। অ্যাপ্লাইড হেড আছে, হেড অফ ওয়াটার, তার মানে এটার উপর ডিপেন্ডেন্ট, তার মানে এটা হবে না। ঠিক আছে, ডি হচ্ছে ডেপথ অফ ডাউনস্ট্রিম কাট অফ। ঠিক আছে, ভার্টিক্যাল কাট অফ যেটা আছে অর্থাৎ ডাউনস্ট্রিমে তার ডেপথ। ঠিক আছে, তাহলে ডেপথ অফ ডাউনস্ট্রিম কাট অফের উপর ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট, আমার এটা কাটা। ঠিক আছে, তো এখানে ল্যামডা মানে আবার এই যে ফর্মুলা যাতে আলফা আছে, আলফা মানে আমি আবার বললাম b/d। ঠিক আছে, বিটা হচ্ছে আমার হচ্ছে ফ্লোর লেন্থ। ঠিক আছে, বিটা হচ্ছে আমার ফ্লোর লেন্থ। ঠিক আছে, হরাইজন্টাল লেন্থ অফ ফ্লোর মানে এইটা। ঠিক আছে, তার মানে এটার উপর ডিপেন্ডেন্ট, তার মানে এটা অ্যান্সার হবে না। আলটিমেটলি বেঁচে থাকলে আমার এটা ডেপথ অফ আপস্ট্রিম কাটের উপরে ইনডিপেন্ডেন্ট, ডিপেন্ড করে না।
ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 80, দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ভ্যালু অফ ক্যাম্বার। খুব ইজি কোশ্চেন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। কোন ফ্যাক্টর উপরে ক্যাম্বার ডিপেন্ড করে? আমরা তো ইঞ্জিনিয়ারিং জানি যে ক্যাম্বারের ভ্যালুগুলো ডিফারেন্ট টাইপস অফ রোডের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, ঠিক আছে। মানে কংক্রিট পেভমেন্টের জন্য আলাদা, বিটুমেন পেভমেন্টের জন্য আলাদা, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে মাটির মানে আর্দেন রোডের জন্য আলাদা, এবং সেটা ডিপেন্ড করে রেইনফলের উপর। আমরা জানি লো রেইনফলের জন্য একটা ভ্যালু হয়, হেভি রেইনফলের জন্য মানে ভ্যালু আলাদা। তো মোটামুটি এখান থেকে বোঝা যায় যে হচ্ছে পেভমেন্ট টাইপের উপর ডিপেন্ড করে অ্যাজ ওয়েল অ্যাজ রেইনফলের উপরও ডিপেন্ড করে। তো অপশনে আসি, টাইপ অফ কনস্ট্রাকশন অ্যান্ড টাইপ অফ ট্রাফিক ফ্লো হবে না। রেইনফল ইন্টেন্সিটি হ্যাঁ ডিপেন্ড করে। অ্যান্ড কনস্ট্রাকশন অফ রোড সার্ফেস মানে কি দিয়ে রোড সার্ফেস, কংক্রিটের না বিটুমিনের নাকি আর্থের, তোমার এটার উপর ডিপেন্ড করে, হতে পারে, ঠিক আছে। পরে দেখি টেম্পারেচার ইন্টেন্সিটি অ্যান্ড রেইনফলের উপরে করে, কিন্তু টেম্পারেচার উপরে করে না। ফাংশন টাইপ অফ রোড অ্যান্ড টাইপ অফ কনস্ট্রাকশন অফ সার্ফেসিং এইটা করে, কিন্তু টাইপ ফাংশনাল টাইপের উপর ডিপেন্ড করে না। তো আমার মোস্ট অ্যাকুরেট অ্যান্সার কিন্তু বি, অর্থাৎ রেইনফল ইন্টেন্সিটি আর রোড সার্ফেসের উপরে কিন্তু আমার ক্যাম্বারটা ডিপেন্ড করে। তো আমার কারেক্ট অ্যান্সার বি। নেক্সট 81, পাইল ফাউন্ডেশনস আর, এটা আর, ঠিক আছে, ARE আর নর্মালি ইউজড, ঠিক আছে। অর্থাৎ কোন ক্ষেত্রে পাইল ফাউন্ডেশন ইউজ করা হয়। কোশ্চেনটা খুব ইজি, কিন্তু অপশনটা দেখে মনে হচ্ছে একটু কনফিউজিং টাইপের। কি বলছে, ইন সফট ক্লে সয়েল, ইন হেভি লোডেড সিচুয়েশন, ইন লুজ স্যান্ডি সয়েল, ওয়েন রিকোয়ার্ড বেয়ারিং এরিয়া ইজ নট অ্যাভেলেবেল। তো একটু দেখে নেই যে আমার কোন কোন ক্ষেত্রে পাইল ফাউন্ডেশন ইউজ করা হয়। জেনারেলি এই 6টা কেসের ক্ষেত্রে পাইল ফাউন্ডেশন ইউজ করা হয় কখন, ওয়েন দ্য সয়েল লেয়ার এট শ্যালো ডেপথ ইজ উইক, অ্যাজ ইন সফট ক্লে হতে পারে বা লুজ স্যান্ড হতে পারে, অ্যান্ড আর স্ট্রঙ্গার লেয়ার লাইস টু ডিপ টু প্রোভাইড এ শ্যালো ফাউন্ডেশন, ঠিক আছে। অর্থাৎ একটা শ্যালো ডেপথে যদি আমার উইক সয়েল থাকে তখন আমার পাইল ফাউন্ডেশন করা হয়, কারণ পাইল ফাউন্ডেশন থ্রুতে লোডটাকে যেখানে স্ট্রঙ্গার স্ট্র্যাটাম বা লেয়ার আছে সেখানে ট্রান্সফার করার জন্য। নেক্সট, হোয়ার দ্য সয়েল লেয়ার অ্যাট শ্যালো ডেপথ আর এরাটিক অ্যান্ড এক্সিবিট টু মাচ ভ্যারিয়েশন ইন সয়েল প্রপার্টি ইন দ্য ল্যাটারাল ডিরেকশন, এটার জন্য করা হয়। ইন অফশোর স্ট্রাকচার জেনারেলি সাবজেক্ট টু ট্রাইডাল আর ওয়েভ অ্যাকশন অ্যান্ড সাসেপ্টেবল টু স্কাউরিং অফ ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল ফোর্স, সেই ক্ষেত্রে ইউজ করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট টু সাবস্টেশনালি হাই ল্যাটারাল ফোর্স, যেটা আগেই বললাম, অর্থাৎ ল্যাটারাল ফোর্সের সাথে সাবজেক্টেড হলে পাইল ইউজ করা হয়, ঠিক আছে। স্ট্রাকচার সাবজেক্ট টু আপলিফট ফোর্স হলে আপলিফট ফোর্সের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ইনসেন্সিটিভ স্ট্রাকচার হোয়ার ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, এটা একটা ভাইটাল পয়েন্ট, শুড বি আইদার রিডিউস অর এলিমিনেট, এটার জন্য করা হয়। তো এখান থেকে মনে হচ্ছে অপশনগুলো এখানে একাধিক অ্যান্সার হবে আমার মতে। তার কারণ হচ্ছে ইন সফট ক্লে সয়েল এটাও হতে পারে কারেক্ট অ্যান্সার, এখানে বলা হয়েছে উইক, অর্থাৎ সফট ক্লেটা উইক হয়। লুজ স্যান্ড, এই যে ইন লুজ স্যান্ডি সয়েল, ঠিক আছে, এটাও কিন্তু আমার অপশন কারেক্ট হবে, ঠিক আছে। জেনারেলি যখন হেভি লোড হয়, ঠিক আছে, হেভি লোড বলতে স্ট্রাকচারের উপরে যখন হেভি লোড পড়ে তখন শ্যালো ফাউন্ডেশন নিতে না পারলেই তো ডিপ ফাউন্ডেশন অর্থাৎ পাইল ইউজ করা, এটাও পার্সিয়ালি কারেক্ট, ঠিক আছে। তো আমার মতে অ্যান্সার দুটোই হবে, এও হবে সিও হবে, ঠিক আছে, দুটো অ্যান্সার। এখন পিএসসি কোন অ্যান্সারটাকে কারেক্ট হিসাবে নিয়েছে আমি বলতে পারছি না, তো আমার মতে দুটোই অ্যান্সার উচিত, বাকিগুলো মোটামুটি পার্সিয়ালি আমরা কারেক্ট বলতে পারি। তো অপশনগুলো অবশ্যই কনফিউজিং অপশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 82, সয়েল ক্যারিড বাই ওয়াটার অ্যান্ড ডিপোজিটেড অ্যালং আ স্ট্রিম আর টার্নড অ্যাজ, ভালো কোশ্চেন, যে সয়েল যেটা ট্রান্সপোর্টেড বা ক্যারিড হয় এবং ডিপোজিট হয় অ্যালং আ স্ট্রিম, যেটাকে রানিং ওয়াটার অফ স্ট্রিম বা রিভার বলা হয়, যেটা অবশ্যই আমরা জানি অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে, আমাদের বাংলাতে পলিমাটি বলে, যেটা হচ্ছে রানিং ওয়াটার অফ রিভারের দ্বারা ট্রান্সপোর্টেড অ্যান্ড ডিপোজিটেড হয়। বাকি অপশনগুলি একটু বলে দিচ্ছি। ল্যাকুইস্টাইন হচ্ছে জেনারেলি হচ্ছে স্টিল ওয়াটার অফ লেক দিয়ে, ঠিক আছে, লেক দ্বারা যেটা ট্রান্সপোর্টেড অ্যান্ড ডিপোজিট হয়, এটা মনে রাখবে, সেটা হচ্ছে ল্যাকুইস্টাইন। কলোভিয়াল হচ্ছে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সে দিয়ে যেটা হয়, ঠিক আছে, ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সে যেটা হয় সেটা হচ্ছে কলোভিয়াল সয়েল। ম্যারিন ডিপোজিট আমরা বুঝে গেছি, সল্ট ওয়াটার অর্থাৎ সি ওয়াটার দিয়ে যেটা হয় দ্যাট ইজ কল ম্যারিন ডিপোজিট, ঠিক আছে। এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার সি, অ্যালুভিয়াল সয়েল। নেক্সট, সিপেজ প্রেশার ইজ এক্সপ্রেস অ্যাজ, অর্থাৎ সিপেজ প্রেশার কি করে প্রকাশ করা হয়। প্রথমে আমি বলে দিই সি আর ডি অপশন হবে না, তো প্রথমে কেটে দিচ্ছি KIA, এটা হচ্ছে ডার্সিস ল, ঠিক আছে। ভেলোসিটি ফর্মুলা হচ্ছে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল, আমরা জানি I ইন্টু এ, ঠিক আছে, I ইন্টু এ, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইন্টু এরিয়া, ঠিক আছে। এবার এখান থেকে ডাইরেক্টলি উঠে গেলে K ইন্টু IA হয়, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা জানি ডার্সিস ফর্মুলা, ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, সিপেজ প্রেশার। I হচ্ছে গ্রেডিয়েন্ট ইন্টু জেড মানে ডেপ ইন্টু ইউনিট ওয়েট অফ ওয়াটার, মানে এটা হচ্ছে গামা, ডাব্লুটা সাফিক্স হবে, এটা ইউনিট ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে, যেটা সিপেজ প্রেশারকে এক্সপ্রেস করে, ঠিক আছে। নেক্সট 84, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ, হাইড্রোলজি অর্থাৎ ইরিগেশনের কোশ্চেন, ইজি কোশ্চেন, কিন্তু এটাও অপশনটা দেখে মনে হচ্ছে কনফিউজিং। বলছে এই ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্ল্যান্ট, এই সয়েল ক্যারেক্টারিস্টিক্স আর সয়েল ক্যারেক্টারিস্টিক মডিফাইড বাই দ্য ক্রপ ডিপেন্ডেন্ট অন সয়েল ওয়াটার প্ল্যান্ট ফার্টিলাইজার ইন্টারাকশন, ঠিক আছে। একটু
ডেফিনেশনটা দেখে নিই। আমার হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলতে কি বোঝায়? জানি উইল্টিং পয়েন্ট দুই ধরনের হয়, একটা টেম্পোরারি আর একটা আলটিমেট বা যেটাকে পার্মানেন্ট বলা হয়। তো টেম্পোরারি উইল্টিং পয়েন্ট হচ্ছে ডিনোট দ্য সয়েল ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ দ্য প্ল্যান্ট উইল্টস অ্যাট ডে টাইম বাট রিকভার ডিউরিং দ্য নাইট টাইম। এটা রাইট না, নাইট হবে, রাতে রিকভার করে, অথবা যখন ওয়াটার ইজ অ্যাডেড করা হয় সয়েলে তখন সে রিকভার করে নিতে পারে। ঠিক আছে। আর আলটিমেট হচ্ছে পার্মানেন্ট, অ্যাট সাচ এ সয়েল ওয়াটার কন্টেন্ট দ্য প্ল্যান্ট উইল্টস অ্যান্ড ফেল টু রিগেন লাইফ ইভেন আফটার অ্যাডিশন অফ ওয়াটার টু দ্য সয়েল। অর্থাৎ সয়েল ওয়াটার অ্যাডিশন করলেও তা পার্মানেন্টলি ভাবে সেটাও উইল্ড হয়ে যায়, অর্থাৎ সে আবার লাইফটাকে রিগেন করতে পারে না। ঠিক আছে। তো আমি বুঝে গেলাম পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, অর্থাৎ উইল্টিং পয়েন্ট হচ্ছে একটা ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ ওয়াটার কন্টেন্ট সিচুয়েশন অফ দ্য সয়েল। তো ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্ল্যান্ট এটা হবে না, কারণ আমার উইল্টিং পয়েন্ট বলছে, উইল্টিংটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সয়েল। ঠিক আছে। উইল্টিং পয়েন্ট হচ্ছে ওই সয়েলের সাথে রিলেটেড, আর উইল্টটা হচ্ছে প্ল্যান্টের সাথে রিলেটেড। ঠিক আছে। তো আমার প্রথমে ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্ল্যান্ট কাটা। এ সয়েল ক্যারেক্টারিস্টিক হতে পারে, এ সয়েল ক্যারেক্টারিস্টিক মডিফাই দ্য বাই দ্য ক্রপ, এটাও মনে হচ্ছে হতে পারে। নেক্সট অপশনটা দেখে নিই, ডিপেন্ডেন্ট অন সয়েল ওয়াটার। ঠিক আছে। সয়েল ওয়াটারের উপর ডিপেন্ড করে অবশ্যই। প্ল্যান্ট ফার্টিলাইজার ইন্টারাকশন, এই ফার্টিলাইজার ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে না কিন্তু, অর্থাৎ ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করে না কিন্তু, তাহলে এটা কাটা। এবার এই দুটার মধ্যে একদম অ্যাকুরেট অ্যান্সার হবে বি, এ সয়েল ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে। সয়েলের এটা ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ সয়েলে কত পরিমাণ ওয়াটার কন্টেন্ট আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু হবে। ঠিক আছে। অর্থাৎ কতটা ডেপথে ওয়াটার আছে। আমার যদি এরকম থাকে, এখানে যদি প্ল্যান্ট থাকে, প্ল্যান্টের রুট যদি এই অব্দি এক্সটেন্ড করে, এবার আমার এখানে ওয়াটার টেবিল আছে। ঠিক আছে। তাহলে এটা কি হলো, পার্মানেন্টলি ভাবে উল্টে হয়ে গেল, কারণ এই ওয়াটারটা নিতে পারবে না সয়েলে। ঠিক আছে। তাহলে ক্লিয়ার। তো এটা আমার হবে সয়েল ক্যারেক্টারিস্টিক। নেক্সট, এ সিলটি, এটা টি, হ্যাঁ, এ সিলটি সয়েল অফ হাই কম্প্রেসিবিলিটি, হাই কম্প্রেসিবিলিটি বলছে রিপ্রেজেন্টেড বাই। ঠিক আছে। তো আমাকে প্রথমে একটু জানতে হবে, নোটেশনগুলো জানতে হবে, এবং এটা আমি প্লাস্টিসিটি চার্টের থেকে অ্যান্সার করতে পারবো। কিরকম, আমরা জানি স্যান্ডকে এস দিয়ে ডিনোট করা হয়, ক্লেকে সি দিয়ে, আর সিলকে এম দিয়ে। ঠিক আছে। সিলকে এম দিয়ে করা হয়, যেহেতু স্যান্ড এস দিয়ে। ঠিক আছে। তাহলে এখানে যেগুলোর ভিতরে এম অপশন থাকবে সেগুলো আমার অ্যান্সার হবে, বাকিটা এলিমিনেট করতেই পারি। তো ডিটা অবশ্যই আগের থেকে এলিমিনেট হবে, সি আইটা আগের থেকে এলিমিনেট হবে। এবারে এই তিনটার মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে। এবার হচ্ছে লো কম্প্রেসিবিলিটি বা লো প্লাস্টিসিটি, যেটাকে এল ডিনোট করা হয়। ঠিক আছে। আর যেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি বলি বা মিডিয়াম প্লাস্টিসিটি, সেটা কিন্তু ইন্টারমিডিয়েট অর্থাৎ আই দিয়ে, এম দিয়ে করে না কিন্তু। ঠিক আছে। আর হাই প্লাস্টিসিটি বা কম্প্রেসিবিলিটি হলে কিন্তু এইচ দিয়ে ডিনোট করে। ঠিক আছে। তো আমার এখানে হাই কম্প্রেসিবিলিটি বলছে, তাহলে এইচ হবে, এবং সেটা সিল্ড বলছে, তাহলে অবশ্যই এম হবে। তাহলে আমার অ্যান্সার কিন্তু এম এইচ। ঠিক আছে। আমার অ্যান্সার হবে এম এইচ সি। ঠিক আছে। কারণ এম এল হলে হচ্ছে লো। ঠিক আছে। এস এম হলে হচ্ছে, এটা হবে হচ্ছে সিল্টি স্যান্ড, হবে না। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এম এইচ। এই যে আমি এটা দেখতে পারি, এটা আমার প্লাস্টিসিটি চার্টে এ লাইন, এই লাইনের উপরে সব হচ্ছে ক্লে থাকে, আর নিচে থাকে অর্গানিক অ্যাজ ওয়েল অ্যাজ সিল্ড। ঠিক আছে। এবার হচ্ছে আমার 50% করসপন্ডিং এর উপরে যেগুলো থাকে সেটা হচ্ছে আমার হচ্ছে হাই কম্প্রেসিবিলিটি বা হাই প্লাস্টিসিটি, এগুলো সবগুলো। তো এইটা হচ্ছে হাই প্লাস্টিসিটি সিল্ড। ঠিক আছে। বা কম্প্রেসিবিলিটি, এটা এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট, এগুলো হচ্ছে লো কম্প্রেসিবিলিটি। বোঝা গেল? ক্লিয়ার। Next, 86. If CBR corresponding to 2.5 mm penetration is lower than that at 5 mm penetration, তখন কি হয়? ঠিক আছে। তো আমরা জানি সিভিআর টেস্টের ক্ষেত্রে 2.5 mm পেনিট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ 5 mm পেনিট্রেশনে নয়, জেনারেলি 2.5 mm পেনিট্রেশনে আমার সিভিআর ভ্যালুটা বেশি বেরোয় এবং ওটাকেই কনসিডার করা হয়, এটা আমরা জানি। যদি রেজাল্ট আমার 2.5 কম আসে তখন আমরা কি করি, রিপিট টেস্ট করি, এবং রিপিট টেস্ট করার পরে যদি আমরা সেম রেজাল্ট দিই তখন আমরা যেটা আমার করসপন্ডিং বেরোয় অর্থাৎ 5 করসপন্ডিংয়ে কিন্তু আমরা সিভিআরটা নয়, অর্থাৎ 5 যেহেতু বেশি হচ্ছে, কিন্তু প্রথমে কিন্তু রিপিট করা হয়। ঠিক আছে। তো অপশনগুলো আছে, সিভিআর করসপন্ডিং টু 2.5 mm ইজ অ্যাডাপ্টেড, তো হবে না, কারণ 2.5 এরটা অ্যাডাপ্টেড তখনই করা হয় যখন বেশি বের হয়। এবার সিভিআর করসপন্ডিং টু 5 mm পেনিট্রেশন ইজ অ্যাডাপ্টেড, এটাও হবে না, কারণ রিপিট করা হবে তারপরে অ্যাডাপ্ট করা হবে। ঠিক আছে। এখান থেকে রিপিটটা বলা হয়নি। এবার টেস্ট ইজ রিপিটেড, আর তো সিটাই কারেক্ট অ্যান্সার হবে, এটা একটা টেস্টকে রিপিট করা হয়, রিপিটের পরেও যদি সেম রেজাল্ট আসে তখন 5 কনসিডার করা হয়। ঠিক আছে। টেস্ট ইজ ডিসকার্ডেড, অর্থাৎ টেস্টটাকে বাদ দেওয়া হয়, এটা ঠিক না, মানে রিপিট করা হয়। ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি। নেক্সট, 87. দ্য ওয়াটার কন্টেন্ট করসপন্ডিং টু ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি ইজ কল দ্যাট, এটা কম্প্যাকশনের কোশ্চেন, খুব ইজি। ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি, ঠিক আছে, গামা ডি ম্যাক্স, তার করসপন্ডিং যেটা থাকে সেটা তো আমরা জানি। ঠিক আছে। এরকম গ্রাফ হয় আমার। ঠিক আছে। এইদিকে হচ্ছে আমার ডাই ডেন্সিটি থাকে গামা ডি, আর এইদিকে আমার থাকে ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে। এই করসপন্ডিং যেটা ডাই ডেন্সিটি থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে। তাহলে এটা বলো ওএমসি। ঠিক আছে। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার। নেক্সট, ইন্টারসেপশন লসিস, খুব
ভালো কোশ্চেন হাইড্রোলজির ইন্টারসেপশন লস, অর্থাৎ প্রথম যখন রেনফল হয় প্রথম লস কিন্তু ইন্টারসেপশন হয়, অর্থাৎ আমাদের যত হাউস থেকে শুরু করে ভেজিটেবল থেকে যত শুরু আছে ও কী করে কিছুটা ওয়াটার অ্যাবজর্ব করে নেয়, সেটা ইন্টারসেপশন লস বলে। এবং সেটা কি রেন শুরু হওয়ার বা স্টর্ম শুরু হওয়ার প্রথমে বেশি হয়, অতটা একটা টাইমে গিয়ে আর হয় না ইন্টারসেপশন লস। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, মোর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টিম, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মোর টুয়ার্ডস দ্য এন্ড অফ স্টর্ম, অর্থাৎ স্টর্মের এন্ডে মোর হবে, অবশ্যই না কমতে থাকে, লেস টুয়ার্ডস দ্য এন্ড অফ স্টর্ম, স্টর্মের শেষে লেস হয়, কিন্তু এটা অ্যান্সার কেন হবে না? আমি বললাম স্টর্ম তো আমার সারাদিন ধরে হতে পারে, 10 ঘন্টা ধরে হতে পারে, আর ইন্টারসেপশন লস কি স্টর্ম হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, একটা সার্টেন টাইমে গিয়ে সেটা স্টপ হয়ে যায়, সেটা আমার 5 মিনিটের মধ্যে শেষ হতে পারে, 10 মিনিটের মধ্যে শেষ হতে পারে, অর্থাৎ এন্ডিং এ যাওয়ার কোনো প্রশ্নই থাকে না বা হতেও পারে। তো এটার থেকে কারেক্ট অ্যান্সার এটা, মোর এট দ্য বিগিনিং অফ দ্য স্টিম, তো কারেক্ট অ্যান্সার সি। অনেকে ভুল করে কিন্তু এটা করেই দেবে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, ইউনিফর্ম তো হবেই না। ক্লিয়ার? নেক্সট, ব্লু বেবি ডিজিজ, খুব কমন কোশ্চেন, আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়েছে। ব্লু বেবি ডিজিজ নাইট্রেটের জন্য হয়, নাইট্রেট বা নাইট্রাইটের জন্য ব্লু বেবি সিমডম হয়। ফ্লুরাইডের জন্য আমরা জানি ফ্লোরোসিস হয়। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে কিন্তু আমার নাইট্রেট ব্লু বেবি সিমডম। নেক্সট, ফ্লো মাস কার্ভ ইজ গ্রাফ বিটুইন, এরকম টাইপের কোশ্চেন অনেকবারই এসছে। মাস কার্ভ মানে আমরা জানি কিউমুলেটিভ ভ্যালু, এখানে ফ্লো মার্স বলছে, অর্থাৎ ফ্লোর কিউমুলেটিভ ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ কিউমুলেটিভ ডিসচার্জ অ্যান্ড টাইম, তো আমার কারেক্ট অ্যান্সার হবে ডি, কারণ ডিসচার্জটাকে আমরা ফ্লো বলি, তো কিউমুলেটিভ ডিসচার্জ ভার্সেস টাইমটাই হচ্ছে আমার ফ্লো মার্স কার্ভ। নেক্সট 91, দ্য ডাইমেনশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি ডাইমেনশন হচ্ছে সেম অ্যাজ দ্য ভেলোসিটি, সেম অ্যাজ দ্য ভেলোসিটি। ঠিক আছে, তো মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, বা যেটা হবে অ্যান্সার হবে ডি, মিটার পার ডে, অর্থাৎ লেন্থ ডিভাইডেড বাই টাইম, মিটার পার ডেটে। আর বাকি অপশনগুলো তো হবে না, বাকি অপশনগুলো হবে না। ঠিক আছে, নেক্সট, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়ান ডাইমেনশনাল কনসোলেশন। ঠিক আছে, খুব বেশি টাচ জাবির ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন। এখানে অপশনটা এরকমভাবে দিয়েছে, না জানলেও অ্যান্সার করা যাবে, অর্থাৎ যেটা একটু সিভি কোএফিসিয়েন্ট অফ কনসোলেশন থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার, একটা অপশনেই আছে সিতে, তো আমার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হবে না, এগুলো হবে না। ঠিক আছে, কি আছে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, এটা হবে না, আমাকে কনসোলেশন বলছে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কনসোলেশন থাকতে হবে। ঠিক আছে, নেক্সট 93, ফর ডিস্ট্রিবিউশন হুইচ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন দ্য স্কিউনেস কোএফিসিয়েন্ট ইজ। ঠিক আছে, স্কিউনেস কোএফিসিয়েন্ট বলতে বলেছে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন বলেছে। এই কোশ্চেনটা যে কোন সাবজেক্টের বলা মুশকিল, জেনারেলি আমার সিভিলের সাথে রিলেটেড না, ম্যাথের, তো একটা কোশ্চেন দিয়েছে, কারণ এরকম কিছু একটা আমাদের হাইড্রোলজিতে কিছুটা লাগে, এই স্কিউনেস ডিস্ট্রিবিউশন হাইড্রোলজি পোর্শনে কিছুটা আছে। ঠিক আছে, তার জন্য হয়তো দিয়েছে। চলো একটু দেখে নেই। এটা হচ্ছে আমার স্কিউনেস ডিস্ট্রিবিউশন কার্ভ, যখন মিনের রেসপেক্টে এটা সিমেট্রিক্যাল, সেটাকে তখন নর্মাল কার্ভ বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বলে, যখন মিন মিডিয়ান মোড সেম হয়। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে নেগেটিভ স্কিউনেস বলে, আর এটা হচ্ছে পজিটিভ স্কিউনেস। ঠিক আছে, যেটা হচ্ছে মোডের রেসপেক্টে, ঠিক আছে, একদিকে হচ্ছে আমার স্কিউনেস অর্থাৎ স্টিপ স্লোপ হয়ে যায়। ঠিক আছে, যেখানে হচ্ছে মোড সব থেকে বেশি হয়, মিডিয়ান ইন্টারমিডিয়েট ভ্যালু থাকে, মিনের ভ্যালু সব থেকে কম হয়। ঠিক আছে, এবার পজিটিভ ডিরেকশন বলতে পজিটিভ ডিরেকশনের স্কিউনেসটা থাকে। ঠিক আছে, এবার এখানে আমাকে বলছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে বলছে, যেটা মিনের রেসপেক্টে ই হবে, এটা অ্যান্সার হবে 0, তার কারণ হচ্ছে মিন মিডিয়ান মোড এই ক্ষেত্রে সেম। তাহলে একটু দেখে নিই ফর্মুলাটা, তো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের ফর্মুলা হচ্ছে এটা, মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার মিন আর মোড তো সেম, তাহলে এটা তো অলরেডি 0 হয়ে গেল, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার দরকারই নেই, তো অবশ্যই 0। আর একটা ফর্মুলা আছে, এটা তো রেসপেক্ট তাই হবে 0। ঠিক আছে, আর একটা আছে যেটা মিন আর মিডিয়ানের রেসপেক্টে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এইচডি, তো এই ক্ষেত্রে মিন মাইনাস মিডিয়ান 0 হবে, যেহেতু সবই সেম, তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু 0। নেক্সট, রেশিও অফ ভলিউম অফ ওয়াটার রিটেন বাই দ্য ফর্মেশন টু ভলিউম অফ ফর্মেশন হোয়েন ইট ইজ ফ্রিলি ড্রেন ইট ইজ নোন অ্যাজ। ঠিক আছে, রিটেন বলেছে, ঠিক আছে, তাহলে স্পেসিফিক রিটেনশন। ঠিক আছে, যদি ইয়েল্ড হয় তখন স্পেসিফিক ইয়েল্ড হয়, এখানে তুই রিটেন করে এসে স্পেসিফিক রিটেনশন, সোজা কোশ্চেন, পরিস্থিতি তো কোনো হতেই হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন 1 cubic meter of cement concrete at 1:2:4, এটাই M15 কংক্রিট, কাজে লাগবে না। ঠিক আছে, বলে দিলাম M15 গ্রেডের কংক্রিট, টু বি মিক্সড বাই ভলিউম দ্য নাম্বার অফ সিমেন্ট ব্যাগ রিকোয়ার্ড। ঠিক আছে, ভলিউমে মিক্সড করা হয়েছে, নাম্বার অফ সিমেন্ট ব্যাগ বের করতে বলেছে। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নেই। এবার 1 মিটার কিউব জন্য, এবার আমরা জানি ড্রাই ভলিউম অফ 1 মিটার কিউব কংক্রিট হচ্ছে জেনারেল 1.54 মিটার কিউব। ঠিক আছে, তাহলে এবার আমি ভলিউম অফ সিমেন্ট বের করবো 1.54 ইন্টু এটা রেশিওর নিয়ম, অর্থাৎ সিমেন্ট বের করতে বলছে, তো আমরা তো জানি ফার্স্ট একটা সিমেন্ট হয়, তারপর একটা ফাইন এগ্রিগেট হয়, তারপর একটা কোর্স এগ্রিগেট হয়। ঠিক আছে, তো রেশিও নিয়ম অনুযায়ী কি হবে, 1 বাই সামেশন অফ দ্য অল রেশিও, মানে 1 + 2 + 4 করলে এটা বের হয় 0.22 মিটার কিউব আমার কিন্তু সিমেন্ট লাগবে। এবার 1 ব্যাগ সিমেন্ট আমরা জানি, 1 ব্যাগ সিমেন্ট মানে 50 কেজি। ঠিক আছে, তো হয় হচ্ছে 0.0345 মিটার কিউব, ভ্যালুটা মনে রাখার সহজ উপায় আছে, 0.0 তবে 3, 4, 5 পর পর। ঠিক আছে, এবার এটাতে ভাগ করলে আমরা 6.37 এর মতন পাই। 6 এর একটু বেশি পেলে আমার কি করতে হবে, হায়ার ভ্যালু মানে 7 ব্যাগ কিন্তু লাগবে। অপশনে 7 নাই থেকে আমার অ্যান্সার কিন্তু 6 নিতে হবে। ঠিক আছে, কাছের অপশন হচ্ছে 6। নেক্সট, সার্ভের কোশ্চেন, ইফ আই ইজ দ্য স্টেডিয়ার ডিস্টেন্স। ঠিক আছে, আই ইজ দ্য ফোকাল লেন্থ অবজেক্ট, এটা একটু ভুল আছে, এ হয়।
ঠিক আছে, আইটা বসতে বললে এটা এফ হবে, এফ ফর ফোকাল ডিস্টেন্স বা লেংথ অফ অবজেক্টিভ, অ্যান্ড ডি ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অবজেক্টিভ টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, দেন দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট বা মাল্টিপ্লাইং ট্যাকোমেট্রিক কনস্ট্যান্ট বের করতে বলছে, যেটাকে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলে আমরা জানি সার্ভে থেকে, এফ বাই আই হয় মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট বা ফ্যাক্টর। ঠিক আছে, আর এ প্লাস আই হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, এ প্লাস আই। ঠিক আছে, তো আমার অ্যান্সার ডাইরেক্ট ডি হবে, কারেক্ট অ্যান্সার ইজ ডি। ক্লিয়ার? নেক্সট, এ সার্কুলার প্লেট অফ ডায়ামিটার ডি ইজ সাবমার্সড in water vertically that the topmost part is just at the water surface, মানে ওয়াটার সার্ফেসের সাথে টপমোস্ট ভাবে লাগানো আছে। দ্য সেন্টার অফ প্রেশার অফ দ্য প্লেট উইল বি বিলো দ্য ওয়াটার সার্ফেস অ্যাট ডেপথ। আমার সেন্টার অফ প্রেশার বের করতে বলেছে। এটা যদি তোমরা মনে রাখতে পারো ভালোই, যে অ্যান্সার 5/8 ইন্টু ডি হয়, বা সলিউশন করেও করতে পারো। চলো সলিউশনটা দেখে নেই। আমি এখানে ডায়াগ্রামটা করেছি, এটা একটা সার্কুলার, জাস্ট ওয়াটার সার্ফেসের সাথে টাচ করা আছে, ডায়ামিটার ডি, তাহলে সিজি থাকবে d/2, আর এটা হচ্ছে আমার সেন্টার অফ প্রেশার বের করার ফর্মুলা যে কোনো অবজেক্টে। এইচ প্লাস মানে ডিস্টেন্স অফ সিজি ফ্রম দ্য ওয়াটার সারফেস, প্লাস আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সাইন স্কয়ার থিটা বাই এ ইজ বার। ঠিক আছে, এই হচ্ছে এরিয়া, থিটা হচ্ছে আমার হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভার্টিক্যাল সারফেস টু দ্য হরাইজন্টাল ওয়াটার সারফেস। ঠিক আছে, এবার এখানে ভ্যালুগুলো বসালে t/2, ঠিক আছে, প্লাস আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সার্কুলার সেকশন হচ্ছে π/64 t⁴ হয়। ঠিক আছে, ইন্টু 1 মানে এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমার এটা ওয়াটার সারফেস আছে, এটা ডাইরেক্ট ভার্টিক্যাল আছে, তো ভার্টিক্যাল প্লেনের সাথে এটা 90 ডিগ্রি করে আছে। ঠিক আছে, থিটা 90 ডিগ্রি মানে সাইন থিটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরিয়া মানে π/4 ডি স্কয়ার ইন্টু এইচ বার মানে d/2, এটা আলটিমেটলি সলভ করে এটা বের হয় 5/8 ইন্টু ডি। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমার এ। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট 98, আর ট্রানজিশন কার্ভ ইজ ইন্ট্রোডিউসড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ। ঠিক আছে, ট্রানজিশন কার্ভ জেনারেলি কি করা হয়, আমার হচ্ছে সার্কুলার কার্ভ থেকে স্ট্রেট কার্ভে কনভার্ট করার জন্য, মানে হরাইজন্টাল ডিরেকশনে, অর্থাৎ হরাইজন্টাল অ্যালাইনমেন্টটা আমার স্টেট কার্ভের সাথে সার্কুলার কার্ভ বা সার্কুলার কার্ভের সাথে স্টেট কার্ভ জয়েন করার জন্য এই ট্রানজিশন কার্ভ ইউজ করা হয়। তাতে আমাদের কি ফ্যাসিলিটি বা কি সুবিধা হয়, তাতে আমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সুপার এলিভেশন প্রোভাইড করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা ওয়াইডেনিং আমরা প্রোভাইড করতে পারি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রিফুগাল ফোর্সটা রিডিউস হয়ে যায়, তার জন্য জার্কিং কম হয়। তো অপশনে আসি, যেটা ক্যাম্বার তো কোনো মতেই হবে না, গ্রেডিয়েন্টও হবে না। ঠিক আছে, তো আমার সুপার এলিভেশন আছে, সুপার এলিভেশন ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ডিরেকশনও পার্শিয়ালি হয়, কারণ ডিরেকশন তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, যে আমি সার্কুলার থেকে স্টেট কার্ভে দিচ্ছি, বা স্টেট কার্ভ থেকে সার্কুলারে কনভার্ট মানে ইন্ট্রোডিউস বা কনভার্ট করছে, তাতে এখানে যেটা আছে সেটা ট্রানজিশন, তো আমার ডিরেকশন তো চেঞ্জ হচ্ছেই। ঠিক আছে, তো পার্শিয়ালি কারেক্ট হতে পারে, কিন্তু আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অফ সুপার এলিভেশন, কারণ এই ডিরেকশন চেঞ্জের সাথে সাথে, অর্থাৎ স্টেট কার্ভের সাথে সার্কুলারকে জয়েন করার সাথে সাথে আমার কি হচ্ছে, সুপার এলিভেশনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে গ্র্যাজুয়ালি, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা ওয়াইডেনিং। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার ইজ বি, সুপার এলিভেশন। নেক্সট, ইন পার্ট টেকনিক দ্য ক্রিটিক্যাল পাথ হ্যাজ স্ল্যাগ। এইটাতেই আমি আগে স্ল্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, যে 3 ধরনের হয়, পজিটিভ স্ল্যাগ, নেগেটিভ স্ল্যাগ, আছে জিরো স্ল্যাগ। তো ক্রিটিক্যাল পাথের ক্ষেত্রে অলওয়েজ জিরো হবে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে অলওয়েজ জিরো, স্ল্যাগ অলওয়েজ জিরো হবে ক্রিটিক্যাল পাথে। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের জন্য 100, it is seen from laboratory result that 10 mg per liter of chlorine will be needed for breakpoint chlorination of a particular water sample. ঠিক আছে, টু মেনটেন 0.4 মিলিগ্রাম লিটার অফ দ্য ফ্রি ক্লোরিন। ঠিক আছে, ফ্রি ক্লোরিনটাকে মেনটেন করতে হবে 0.4 মিলিগ্রাম পার লিটার, আর হচ্ছে আমার হচ্ছে ব্রেক পয়েন্টের জন্য 10 দরকার। ঠিক আছে, এবার আমাকে ক্লোরিন রিকোয়ারমেন্ট বের করতে বলছে, ইউনিটটা দেখতে হবে কেজি পার ডেতে। ঠিক আছে, ফ্লোরেট দেওয়া আছে 2 ml। চলো সলিউশনটা দেখে নিই। তো আমার রিকোয়ারমেন্ট অফ ক্লোরিন হচ্ছে 10 + 0.4 মানে 10.4 মিলিগ্রাম পার লিটার, পার লিটারের জন্য এটা লাগবে। এবার আমার ওয়াটার ফ্লো আছে 2 ml মানে 2 × 10⁶ LD মানে লিটার পার ডে। তাহলে টোটাল ক্লোরিন কত লাগবে এই ফ্লোর জন্য, জাস্ট 10.4 দিয়ে ইন্টু করলাম, লিটার লিটার কেটে যাবে, মিলিগ্রাম পার ডেতে থাকবে, তাহলে আমার অ্যান্সার বের হচ্ছে মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, কিন্তু আমাকে বের করতে হচ্ছে কেজি পার ডে, তো 10⁶ হাওয়া হয়ে গেলে 10.8 কেজি পার ডে হবে। ঠিক আছে, আমার কারেক্ট অ্যান্সার কিন্তু বি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি। তো অবশ্যই আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।